জিম্বাবুয়ের হারারেতে প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের একাদশ দেখে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে কেন বাংলাদেশ 4 জন বোলার নিয়ে খেলছে। ভাই আমার মাফ করে দেন, আমার লেখা উচিত ছিল কেন বাংলাদেশ 11 জন ব্যাটসম্যান নিয়ে খেলছে না। এতক্ষণে হয়তো জেনে গেছেন যে বাংলাদেশ প্রথম ইনিংসে 140 রানে অল আউট হয়েছে। আপনি জেনে গেছেন বাংলাদেশ শেষ 7 উইকেট হারিয়েছে 22 রানে। আপনি হয়তো জেনে গেছেন কিংবা খেলা দেখেছেন বাংলাদেশের টপ 7 ব্যাটসম্যানের 6 জন উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন, ইদার উইকেট কিপারের কাছে নয়তো স্লিপে। জিম্বাবুয়ের 4 পেসার মিলে বাংলাদেশের 10 উইকেট তুলে নিয়েছে। জিম্বাবুয়ে এক্সট্রা কোনো কিছু করতে যায়নি, স্পেশাল কোনো কিছু না। একটু শর্ট অফ লেন্থ বল করেছে, অফ স্ট্যাম্পের চ্যানেলে বল করেছে, 5, 6, 7 নম্বর স্ট্যাম্প, এই সমস্ত জায়গায় যেটাকে সাধারণভাবে করিডোর অফ আনসার্টেনটির বলা হয় বা অনিশ্চয়তার করিডোর, ওখানে বল করে গেছে, একটু শর্ট অফ লেন্থ, এক্সট্রা বাউন্স আদায় করেছে, কিছুটা সুইং পেয়েছে, বাস অমনি টপা টপ গন। এই যে বাংলাদেশের ব্যাটিং ডিসপ্লে, এই ব্যাটিং ডিসপ্লে ধরেন এক্সট্রা বাউন্সে জয় ক্যাচ দিয়েছেন পেছনে উইকেট কিপারের কাছে, উইকেট কিপার 5টা ক্যাচ ধরেছেন। মুমিনুল হক তার ব্যাট দেখে মনে হয় তিনি 50 করেছেন, তার সঙ্গে শান্তর পার্টনারশিপটা 77 রানের। এছাড়া আসলে বলার মতো কিছুই না, 140 রান অল আউট হয়েছে বাংলাদেশ। মুমিনুলও যেভাবে খেলেছেন শর্ট অফ লেন্থ বল, মনে হয়েছে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছেন। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি মুমিনুলের আউটের পর ডাউন দ্য উইকেট খেলতে এসে পেছনে ক্যাচ দিয়েছেন উইকেট কিপারের কাছে। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। বিরক্ত লেগেছে, ক্ষোভ তৈরি হয়েছে শান্তর প্রতি, মন খারাপ হয়েছে, কিন্তু খুব ইন্টারেস্টিংও লেগেছে। কি চিন্তা করে ওই সিচুয়েশনে শান্ত ডাউন দ্য উইকেট এসে মারতে যাবেন আমি ঠিক বুঝি নাই। অমিত হাসান ঘরোয়া ক্রিকেটে যিনি ফার্স্ট ক্লাসে 3-4 নম্বরে ব্যাট করে সাকসেসফুল, তাকে ব্যাট করানো হয়েছে 7 নম্বরে। এটা কোন স্ট্র্যাটেজির অংশ আমি জানি না। আমি সিম্পলি ক্রিকেটটা বুঝি, অমিতকে যদি আপনি খেলান 3-4-এই খেলাবেন, নইলে খেলাবেন না। সিম্পলি অমিতকে 7 নম্বরে খেলানো আসলে কোন স্ট্র্যাটেজির অংশ, এটা টিম ম্যানেজমেন্ট মানে কোচ ক্যাপ্টেন তারাই খুব ভালো বলতে পারবেন। কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং এর ধরন দেখলাম, যে ব্যাট করলো, যে দলটা পাকিস্তানকে হারিয়েছে, আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজ হারিয়েছে, শ্রীলঙ্কাতে গিয়েও ভালো খেলেছে, তার আগে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ ড্র করেছে, সেই দলটা প্রথম ইনিংসে জিম্বাবুয়ের এগেইনস্টে 140 রানে অল আউট হয়ে গেল। এবং এই টেস্টে বোলাররা যদি বাংলাদেশকে ব্যাক করাতে না পারে, আমি যখন এই ভিডিওটা করছি তখন জিম্বাবুয়ের রান অলরেডি 65 বা 66 বিনা উইকেটে। প্রথম দিন শেষেই বলে দেওয়া যায় বাংলাদেশ এই টেস্টটা হারের দ্বার প্রান্তে চলে গেছে প্রথম ইনিংস শেষে, যদি না বোলাররা দারুণ কিছু করতে পারেন এই টেস্টের প্রেক্ষাপটে। নইলে আসলে সেকেন্ড ইনিংসে এই ব্যাটিং এর পর বাংলাদেশ সেকেন্ড ইনিংসে আসলে কত ভালো ব্যাট করবে এটা এখন চিন্তা করাটা একটু মুশকিল হয়ে গেছে। একটা আউটে আমার মনে হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানের যে 7 জনের কথা আগেই তো বলছিলাম যে 6 জনই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন, তাহিদুলের সামনে খেলতে গিয়ে পেছনে ক্যাচ দিয়েছেন। অমিত হাসান সেম। মুশফিকের যে বলটা, তিনি একটা লাইফ পেয়েছিলেন সেকেন্ড এবং থার্ড স্লিপের মাঝখান দিয়ে আপনার বল চলে গেল, তার 2 বল পরেই একটা ইনসুইংিং ইয়র্কারে বোল্ড হয়েছেন। আমার কাছে মনে হয়েছে যে মুশফিকের ওই ডেলিভারিটা মোটামুটি নেয়ার টু আনপ্লেয়েবল, নেয়ার টু একবার আনপ্লেয়েবল বলা যায় না, খুব ভালো ডেলিভারি ছিল, এটুকু আমরা নিঃসন্দেহে বলতে পারি। বাকি কারো আউটই আনপ্লেয়েবল কোনো ডেলিভারিতে ছিল না। সুইং, এক্সট্রা বাউন্স, এই দুটো জিনিস বাংলাদেশের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছে। জাস্ট বাংলাদেশের টপ অর্ডার ধসে গেছে সুইং এন্ড এক্সট্রা বাউন্সে। এবং জিম্বাবুয়ে যেভাবে বাংলাদেশকে ফার্স্ট ইনিংসে শুধু পেসারদের দিয়েই তছনছ করে দিল, এটা বাংলাদেশের ব্যাটিং এর জন্য দেখতে খুব খারাপ লেগেছে। খুব, আপনি 140 রানে অল আউট হয়ে যাবেন অ্যাজ ইফ ম্যাকগ্রা, ডেল স্টেইন, জেসন গিলিসপি, ওয়াসিম আকরামরা বল করতেছে, এটা দেখতেও না খারাপ লাগে।